এই নির্বাচন পৃথিবীতে শেষ নির্বাচন না, এরপরেও নির্বাচন আছে এবং এই রাজনৈতিক বাতাস সর্বশেষ রাজনৈতিক বাতাস না। আমাদের এখানে মৌসুমী বায়ুর মতোই রাজনৈতিক বাতাস কিন্তু ঘুরতে পারে। পৃথিবীর বদলে যাওয়া বাতাসের সাথে গভর্নেন্সকে মেলাতে হবে। আজকে বিএনপিকে এই বাতাস শুনতে হবে। প্রতি মিনিটে আমি শুনেছি প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়। তাতে করে একজন যদি 30 মিনিট বক্তৃতা দেয়, বাংলাদেশ রাষ্ট্রের জনগণের ট্যাক্সের 60 লক্ষ টাকা সেদিন এক ব্যক্তির পেছনে খরচ হয়েছে। তাদেরকে দ্রুত এই অভ্যাস থেকে বেরোতে হবে, পাণ্ডিত্যের অভ্যাস থেকে। কারো পাণ্ডিত্যের ইচ্ছা থাকলে ক্লাসরুমে ফেরত যেতে পারেন। অনেক ভালো জায়গা ক্লাসরুম, পার্লামেন্টের অর্থ এবং সময় নষ্ট না করে। বসেছিলাম, ভাবছিলাম যে এটি যদি 24 সালে হতো, এই রুমে আর কাদেরকে আমরা দেখতে পেতাম এবং কাদের টু দ্য পয়েন্ট আশাবাদী জ্বালাময়ী বক্তৃতা আমরা শুনতে পেতাম। এখন সেই চেহারাগুলো এখানে নাই, তারা পার্লামেন্টে আছেন এবং তারা কেউ কেউ সম্পূর্ণ ভিন্ন বক্তব্য দিচ্ছেন ভিন্ন চেহারা নিয়ে। তার মানে পরিবর্তিত বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা সেটা হোঁচট খেয়ে গেল নির্বাচনের কয়েক সপ্তাহ মধ্যেই। এই সেমিনারটি আজকে করতে হবে 1.5 মাসের মধ্যে, এটি আমার কল্পনায়ও ছিল না। দেখুন, আমরা জুলাই আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকার পেয়েছিলাম তাকে আমি বেশ ভালোভাবেই বলি অথর্ব সরকার। কারণ তারা তাদের নিজস্ব এজেন্ডা নিয়ে এসেছিলেন। কারো চাকুরি বাকরি দরকার ছিল, কারো কিছু লাইসেন্সের দরকার ছিল এবং তারা জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য খুব একটা আগ্রহী ছিলেন না। তাদের কিছু মতলব গ্রো করেছিল যে কি করে লম্বা সময় ক্ষমতায় থাকা যায়। এবং তারপরেও ওই অথর্ব সরকারটি যে কয়েকটি উদ্যোগ নিয়েছিল, অর্ডিন্যান্স জারি করেছিল, সেগুলো ছিল মন্দের ভালো। মানে আমরা অনেক কষ্টে মনে হচ্ছিল যে কিছু তো পেলাম। এখন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সংসদে ওই সরকারকেও মনে করিয়ে দিচ্ছে এবং আমাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে। দেখুন, গুম কমিশন এই গত 18 মাসের সবচেয়ে সফল এবং সবচাইতে মানুষকে ইনভলভ করা কমিশন। আরো অনেক কমিশন হয়েছিল, কিন্তু গুম কমিশন থেকে আমরা জানতে পেরেছিলাম মানুষকে কি করে অন্তর্ধানের শিকার হতে হয়েছিল। শেখ হাসিনার 17 বছর বা 16 বছরের শাসনকে আমরা যদি কয়েকটি মোটা দাগে বিশ্লেষণ করি যে অপশাসনটির চেহারা কেমন ছিল, তার আমার ধারণা সবচেয়ে বড় মোটা দাগের জায়গাটি হচ্ছে মানুষকে নিখোঁজ করে ফেলা জনজীবন থেকে। একজন অ্যাম্বাসাডার ধানমন্ডিতে হাঁটছেন, তিনি নিখোঁজ হয়ে গেলেন। একজন পার্বত্য চট্টগ্রামের একজন নেতা নিখোঁজ হয়ে গেলেন, জীবনে আর থাকলেন না। তুলির ভাই সুমন 6 জনকে নিয়ে চা খাচ্ছিলেন, একা নিখোঁজ হননি, 6 জনকে নিয়ে নিখোঁজ হয়ে গেছেন। ইলিয়াস আলী বাসায় ফিরছিলেন, চৌধুরী আলম বাসায় ফিরছিলেন। এই যে নামগুলো আমি বললাম, তার অধিকাংশ নাম বিএনপির সাথে সংশ্লিষ্ট। এই নামগুলো বা এই মানুষগুলোর কেউ কেউ পার্লামেন্টেও আছেন। তাদের দিকে তাকিয়ে বিএনপি কি করে গুম কমিশন বা গুমের কার্যক্রম স্থগিত করতে পারে বা তাদের একটি কথা শুরু হয়েছে, ভেরি ইন্টারেস্টিং। আমাদের বিভিন্ন রাজনৈতিক বাতাসে বেশ কিছু পরিভাষার জন্ম হয়তো। রাজনৈতিক বাতাসে এখন হয়েছে সরকার কি করে চালাতে হয় আপনারা কি জানেন? আমরা অতীতে সরকারে ছিলাম, এখন সরকারে আছি এবং সরকার চালাতে হলে সরকারের সক্ষমতা লাগে, সরকারের অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়, সরকারের অনেক ডালপালা থাকে। এগুলো আপনারা বুঝবেন না যারা সেমিনার করেন, সিম্পোজিয়াম করেন, কখনো কখনো প্রেস ক্লাবের সামনে দাঁড়ান, এটা আপনারা বুঝবেন না। এটি এই সময়ে প্রচলিত একটি কথা। কেন তারা সংস্কার আলোচনার সময়ও ওই যে নোট অফ ডিসেন্ট দিচ্ছিলেন, তখন আসলে তাদের একটা কথা তারা বারবার বলছিলেন যে তারা একটি শক্তিশালী সরকার চালাতে চায়, যেই সরকারটি মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবে। কিন্তু এখন তো ঘটনা উল্টো হয়ে গেল। পৃথিবী যাচ্ছে মানে ছোট সরকারের দিকে, যে আপনার গভর্নেন্স থাকবে কিন্তু আপনি টের পাবেন না। সেখানে জনগণ সার্বভৌম হবে, মানুষের সৃজনশীলতা থাকবে, তার উদ্ভাবনী শক্তি থাকবে, তার গণতান্ত্রিক চেতনা থাকবে, তার রাজনৈতিক মূল্যবোধ থাকবে এবং সেটি রাষ্ট্রের চালিকা শক্তি হবে। সরকার হবে ফ্যাসিলিটেটর। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমাদের জীবনে সরকার আসে অভিশাপ হয়ে।
সরকার আসে কালো শাসন করতে, সরকার আসে কালো আইন করতে, এবং যা যা প্রচলিত কালো অধ্যায় আছে অতীতের, তার সবগুলোকে তারা ধারণ করে নতুন উদাহরণ তৈরি করতে চায়। এখন গুম কমিশনকে কার্যকর করতে না করা বা তাদের প্রতিকারের ব্যাপারে কার্যক্রম না চালানো, আমি মনে করি বিএনপির জন্য আত্মঘাতী হবে এবং চরম রাজনৈতিক মূল্য দিতে হবে আগামীতে। কেননা এই নির্বাচন পৃথিবীতে শেষ নির্বাচন না, এরপরেও নির্বাচন আছে, এবং এই রাজনৈতিক বাতাস সর্বশেষ রাজনৈতিক বাতাস না। আমাদের এখানে মৌসুমী বায়ুর মতোই রাজনৈতিক বাতাস কিন্তু ঘুরতে পারে। বিচার বিভাগ, আমি বলবো শেখ হাসিনার শাসনামলে বিচার বিভাগকে ব্যবহার করে শেখ হাসিনা বিএনপির উপরে যে অত্যাচার করেছিলেন, তাদের নেতারাই তো বলতেন তাদের কত লক্ষ মামলা রয়েছে এবং তার মধ্যে কত লক্ষ মিথ্যা মামলা রয়েছে। তাদের কাউকে কাউকে তো আমরা কোর্টের বারান্দায় সপ্তাহে 5 দিন ঘুরতে দেখতাম। সেই বিচার বিভাগকে তারা কখন ভাবলেন যে এটি তাদের হাতেই থাকতে হবে, স্বাধীনতা দেওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে সবকিছু মন্ত্রণালয়ের আওতায় আসতে হবে, এটি কিন্তু একটি ভয়ঙ্কর চিন্তা। মানবাধিকার কমিশন মন্ত্রণালয়ের আওতায় থাকবে, তাহলে কি হলো? সেই মানবাধিকার কি জনগণের মানবাধিকার, না পছন্দের কিছু লোকের মানবাধিকার যারা সরকারে রয়েছেন? দেখুন, আমাদের অপরাজনীতির এই চেহারার কারণেই সবাই যে কোনো মূল্যে পার্লামেন্টে যেতে চায়, কেননা মনে করে যে উনি ওই 300 জনের মধ্যে ঢুকতে পারলে একটা ক্লাবের সদস্য হবেন, এবং এটা একটা এলিট ক্লাব, এবং ওই ক্লাবের অনেক অপকর্ম থাকবে, সবাই মিলে সমর্থন করবে। কাজেই আমাদের এই এলিটিজম থেকে বেরোতে হবে। দেখুন, আমরা 18 মাসে কি করতে পেরেছি এই হতাশা দিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু পৃথিবীর বদলে যাওয়া বাতাসের সাথে গভর্নেন্সকে মেলাতে হবে। আজকে বিএনপিকে এই বাতাস শুনতে হবে এবং বাইরের দিকে তাকাতে হবে। দেখুন, আমরা কে আইনের বিশেষজ্ঞ, কার কত পাণ্ডিত্য আছে, এগুলো সরকারে গেলে অনেক সময় আমাদের মধ্যে জেগে ওঠে। এইটির জন্য আমার মনে হয় পার্লামেন্টের কর্মঘণ্টা নষ্ট করা ঠিক হচ্ছে না। প্রতি মিনিটে আমি শুনেছি প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়। তাতে করে একজন যদি 30 মিনিট বক্তৃতা দেয়, বাংলাদেশ রাষ্ট্রের জনগণের ট্যাক্সের 60 লক্ষ টাকা সেদিন এক ব্যক্তির পেছনে খরচ হয়েছে। সেই বক্তব্য কিন্তু সেন্স মেক করতে হবে। এখন আমার কথা হচ্ছে যে আমরা কিন্তু ভেবেছিলাম যে আইন প্রণেতারা যারা সরকার গঠন করেছেন, তারা অন্তত 10টি বড় সংস্কার, বড় অর্ডিন্যান্স যেটি বাংলাদেশ রাষ্ট্রের সাথে সম্পর্কিত, সেগুলোকে তারা অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করবেন। আরও একটি কথা বাজারে চালু হয়েছে, যাচাই বাছাই। মানে তারা এখন যাচাই বাছাইয়ের, আমার যাচাই বাছাই শুনলে ধোলাই খাল মনে হয়, যাচাই বাছাই করে নাকি এইসব অর্ডিন্যান্সগুলো দেখবেন। মানে এটি তো একটি ছোট সমাজ, আমরা জানি তো কে কোথায় যাচাই বাছাই করছেন এবং কোন মতলবে যাচাই বাছাই করছেন, কোন উদ্দেশ্যে করছেন। এইটি দেখুন, মানুষ যখন রাস্তায় নামে, এই কথা বললেই এখন সরকার দলের বন্ধুরা ভয় পেয়ে যায় যে আবার অভ্যুত্থানের কথা কেন। আবার আমি অভ্যুত্থান বলছি না, কিন্তু মানুষের আশা আকাঙ্ক্ষার রিফ্লেকশন যদি তাদের রাজনীতিতে না থাকে, তাদের অর্ডিন্যান্স যাচাই বাছাইয়ে না থাকে, এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়া মতলব হয়ে থাকে, কিংবা মানবাধিকারের কমিশনকে কাজ করতে না দেওয়া, এটি কিন্তু আমার মনে হয় এটি কিন্তু প্রকৃত যাচাই বাছাই হচ্ছে না। আরেকটা জিনিস বলি, মানুষ তো বিএনপিকে ভোট দিয়েছে এবং বুঝেই দিয়েছে যে একটা শক্তিশালী, একটি ডিসাইসিভ গভর্নমেন্ট হচ্ছে যে আমার ভালো কাজে এই শক্তিটি ব্যবহার করবে। এখন উল্টো যদি সেটি খারাপ কাজে ব্যবহৃত হয়, আমাদের কিন্তু সেই অতীতকে মনে পড়ে যায়। এই যে শেখ হাসিনার অতীত দেখেন, শেখ হাসিনাও হয়তো কিছুদিন পরে বলা শুরু করবে, দেখেন বিএনপিও কিন্তু এইসব অর্ডিন্যান্স আইনে পরিণত করে নাই, তার মানে রাষ্ট্রের জন্য এগুলো ভালো না, আমি তো খারাপ ছিলাম না। এমনিতেই নতুন বয়ান বাজারে এসছে এবং কালচারাল বয়ান এসছে, মিডিয়াতে আমি বয়ান দেখতে পাচ্ছি, রাজনীতিতে তো আছেই। ভোট চাওয়ার সময় সবাই আওয়ামী লীগের ভোট কোথায় যাবে এই চিন্তায় অস্থির হয়েছিলেন, এবং কেউ কেউ অনেক অগ্রিম প্রতিশ্রুতি দিয়েছিলেন আওয়ামী লীগের ভোট পাওয়ার পরে তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। কাজে এগুলো আমরা দীর্ঘ বা অনেক ইন ডিটেল আলোচনা করতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে যে আমরা সামনের দিকে আগাতে চাই, আমরা পেছনের দিকে আগাতে চাই না। বাংলাদেশ রাষ্ট্রের জনগণের আকাঙ্ক্ষার জায়গাটি সামনের দিকে আগানো, সুশাসনের দিকে আগানো, এবং আপনাকে জবাবদিহিমূলক সরকার রান করতে হবে। আমার মনে হয় যে বিএনপি যদি ভিন্ন কোনো চিন্তা করে থাকে, এই অর্ডিন্যান্স দুটো শুধু না,
আরো অনেকগুলো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতে মনে হচ্ছে এটি আমাদের সেই ফেলে আসা শাসনের স্মৃতিকে জাগিয়ে দিচ্ছে এবং তাদেরকে দ্রুত এই অভ্যাস থেকে বেরোতে হবে, পাণ্ডিত্যের অভ্যাস থেকে। কারো পাণ্ডিত্যের ইচ্ছা থাকলে ক্লাসরুমে ফেরত যেতে পারেন, অনেক ভালো জায়গা ক্লাসরুম, পার্লামেন্টের অর্থ এবং সময় নষ্ট না করে। তাদেরকে খুব দ্রুত অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করতে হবে এবং যতটুকু এগিয়েছে সেখান থেকে শুরু করতে হবে। তাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি প্রয়োজন হলে বাইরের এক্সপার্টকে সরকারে নিয়ে হলেও, আমি জোর দিয়ে কথাটা এই জন্য বলছি কেননা সরকারের চেহারা, মন্ত্রীদের চেহারা আমাদের কিন্তু খুব বেশি মনোভূত হয়নি। যেরকম অভ্যুত্থান পরবর্তী জনগণের নির্বাচিত সরকারের যে চেহারাটা আমরা দেখতে চেয়েছিলাম, সড়কের যদি আমরা অবস্থা দেখি এবং মন্ত্রীর বক্তব্য শুনি, এবং হেলথের যদি অবস্থা দেখি মন্ত্রীর বক্তব্য শুনি, বিদ্যুতের মন্ত্রী আমাদেরকে লোডশেডিং এর কথা বলেন, হারিকেনের কথা বলেন, মোমবাতির কথা বলেন। তার মানে আমাদের মধ্যে একটু ভয়ে চলে আসে যে ওনারা কি অতীতমুখী সরকার পরিচালনার কথা বলছেন কিনা। আমরা খুব দ্রুত প্রধানমন্ত্রীর দেখুন অনেক আচরণ, অনেক সাধারণ মানুষের সাথে মেশা, দারুণ আশাবাদী ঘটনা। বিলাতে 17 বছর ছিলেন, আমরা দেখেছি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে মোটামুটি সায়দাবাদে গেলে বনানী থেকে রাস্তা বন্ধ থাকতো, সেই জায়গায় পাল্টা একটা উদাহরণ তৈরি হচ্ছে। কিন্তু তাকে কাজের জায়গায় উদাহরণ তৈরি করতে হবে। আরেকটা জিনিস মনে করতে হবে, সরকার উইল কাম অ্যান্ড গো। আজকে বিএনপির সরকার আছে, কালকে অন্য কোনো সরকার হতে পারে, আগামী দিন অন্য কোনো সরকার হতে পারে। এই সংস্কারগুলো, এই অর্ডিন্যান্সগুলোকে আইনে পরিণত করা বাংলাদেশ রাষ্ট্রের জন্য জরুরি। কাজেই আমি সরকারে থেকে যদি আমার জরুরি কাজটা না করি, এর দায় কিন্তু আজকে যারা সরকারে রয়েছেন তাদের